আসসালামু আলাইকুম। সো আজকে আমরা দেখবো লিঙ্ক লিস্ট টপিকটা। আহ, এবং আমরা জিনিসটা কেমন ভাবে দেখবো যাতে যে কোনো ধরনের ইন্টারভিউতে যদি লিঙ্ক লিস্ট নিয়ে যে কোনো ধরনের কোয়েশ্চেন আসে, যে কোনো, হ্যাঁ, আমরা যাতে এটা সলভ করতে পারি। সো যতটুকু ডিপ যাওয়া যায় আমরা ডিপ যাওয়ার চেষ্টা করব, এবং পয়েন্টার থেকে শুরু করে লিঙ্ক লিস্ট কেন আসছে, কিভাবে কাজ করতে হয়, সবকিছু দেখবো। এবং লাস্টে আমরা অ্যাকচুয়ালি কোডও দেখবো, যেভাবে একটা লিঙ্ক লিস্ট কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয়। আমাদের এই লেকচারটা এইভাবে বানানো যে যাতে ইন্টারভিউর জন্য হেল্প, নট লাইক রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশন তৈরি করা হয়। কারণ রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য আরো অনেক লেন্থি এবং সেকশন ওয়াইজ লেকচার তৈরি করতে হয়। সো এটা হলো গিয়ে কাইন্ড অফ এই নলেজ দিয়ে আমরা যে কোনো ধরনের ইন্টারভিউ যাতে ক্র্যাক করতে পারি। ওকে, অবশ্যই যদি কোনো কোয়েশ্চেন থাকে কারো জিজ্ঞেস করবেন। তো প্রথমত শুরু করি লিঙ্ক লিস্ট। আশা করি আমার স্ক্রিন দেখা যাইতেছে। তো আমাদের লিঙ্ক লিস্ট কিভাবে কাজ করে এটার জন্য আমাদের কিছু জিনিস বুঝতে হবে, যেমন মেমোরি, তারপর পয়েন্টার, ওইগুলো বুঝতে হবে। So, ওগুলো আমরা আস্তে আস্তে বুঝবো আর কি সামনে থেকে। তো একদম শুরুতে আমরা সাপোজ আমি এখানে লিখে রাখছি কিছু জিনিস, তো দেখা যাচ্ছে যে কোনো কারণে আমার ডাটা কি অফ হয়ে গেছে, আচ্ছা না। তো হ্যাঁ, এই হলো গিয়ে আমি ধরলাম যে কোনো এক ধরনের ডাটা আছে, হতে পারে সে বুলিয়ান কোনো একটা ভেরিয়েবল অথবা কোনো একটা নাম্বার, মানে ট্রু ফলস কিছু একটা সেভ করা আছে তার মধ্যে আর কি। তো যখনই আমরা এর ভ্যালুটাকে ইউজ করি, ভ্যালু ইউজ করে সাপোজ কোনো একটা ফাংশনের মধ্যে পাস করলাম তাকে, আহ, এবং ফাংশনটা ওই ভ্যালুটাকে চেঞ্জ করলো। সো যখন আমাদের এরকম চিপ টু কপি টাইপ অফ ডাটা আমরা পাস করি, চিপ টু কপি বলতে বুঝাইতেছি সাপোজ বুলিয়ান নাম্বার এগুলা। সো এইরকম টাইপের যখন ডাটা পাস করা হয়, তো যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আবার আমি কোনো পার্টিকুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বেস কিছু বলতেছি না, যাই বলবো ইন জেনারিক মোস্ট অফ দ্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এটা ফলো করে। সো বুলিয়ান বা নাম্বার এইগুলো ডাটা যখন আমি কোনো ফাংশনে পাস করি, সো তখন ওই ল্যাঙ্গুয়েজগুলো কি করে, ওই ডাটার একটা কপি নেয়। কপি নিয়ে ওইটাকে যদি আমি চেঞ্জ করতে চাই বা ফাংশনটা যদি চেঞ্জ করে, সো ওই কপি ডাটা আরেকটা অন্য একটা মেমোরিতে মধ্যে রেখে দেয়। আমার ইনিশিয়াল ডাটা এক মেমোরির এক জায়গায় ছিল, এবং আমার ফাংশনটা ওই জিনিসটাকে নিয়ে মেমোরি আরেকটা মেমোরিতে রাখছে, ভ্যালুটা চেঞ্জ করে। তো এটা পাস বাই ভ্যালু, এটা আমরা বুঝি, ঠিক আছে। এটা আমরা পাস বাই, এটা এটাই পাস বাই ভ্যালু এর কনসেপ্ট, একদম বেসিক জিনিসটা, ঠিক আছে। সো এগুলো হলো এই টাইপ গুলোর ক্ষেত্রে, প্রিমিটিভ টাইপ গুলোর ক্ষেত্রে এই জিনিসটা হয়, করা যায় যে পাস বাই ভ্যালু করলাম, জিনিসটা হয়ে গেল। কিন্তু সাপোজ আমি এখন একটা স্ট্রিং পাস করতে চাই অথবা কোনো একটা এরে পাস করতে চাই, ওই ক্ষেত্রে সমস্যা হয়ে যায়। সাপোজ কোনো একটা ইমেজ পাস করতে যেতেছে, তো একটা ফাংশন খুব বড় সাইজের ইমেজ একটা নিবে না, নিয়ে ওটা প্রসেস করতে হলে ওটা একটা প্রবলেম হতে পারে, যেখানে হয়তো আমি ইমেজের কয়েকটা পিক্সেল চেঞ্জ করতে চাই। ধরলাম যে ইমেজের কয়েকটা পিক্সেল চেঞ্জ করতে চাই, যেখানে আমি পুরো ইমেজটাকেই যদি দিয়ে দিই এবং ওটা কপি করা ফাংশনের মধ্যে নিয়ে আরেকটা মেমোরির মধ্যে আরেক জায়গায় রাখা, ওইটা এত এফিসিয়েন্ট না। সো এই ক্ষেত্রে মানে স্ট্রিং এর টাইপ জিনিসপাতির ক্ষেত্রে আমি হয়তো ডাইরেক্টলি আমার ভ্যালুটাকে তারে দিব না। আমি বলে দিব যে এই মেমোরি, আমার ভ্যালু যে ডাটাটা আছে ওইটা মেমোরির অমুক জায়গায় আছে। আহ ধরলাম আমি একটা জায়গা চেঞ্জ করতে চাই, তাহলে আমি আমার ফাংশনকে বললাম যে আমার এই, আমার মেমোরির মধ্যে ধরলাম আমার মেমোরি কয়েকটা স্টেকে ভাগ করা আছে। সো ধরলাম এই প্রথম স্টেকের মধ্যে আমার যে জিনিসটা চেঞ্জ করতে চাই ওইটা আছে, তো আমি তাকে বলে দিলাম যে এই জায়গায় আছে। তো আমি তাকে রেফারেন্স দিতেছি, আমি ভ্যালু দিই নাই, আমি তাকে রেফারেন্স দিতেছি যে মেমোরির এই জায়গায় তুমি এটা পাবা, যে জিনিসটা তুমি চেঞ্জ করতে চাইতেছো। তো সে কি করবে, সে ওইটা মেমোরিতে গিয়ে ওই জায়গাতে চেঞ্জ করে ফেলবে। এতে হবে কি কি আমার যে অরিজিনাল ডাটা ছিল ওইটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো এটা মাথায় রেখে আমরা যে আমার অরিজিনাল ডাটা পাস বাই রেফারেন্স, এটা কি বলি আমরা, পাস বাই রেফারেন্স। সো পাস বাই রেফারেন্সের মধ্যে আমার অরিজিনাল ডাটা চেঞ্জ হয়ে যায়, কিন্তু আমার পাস বাই ভ্যালুর মধ্যে অরিজিনাল ডাটা চেঞ্জ হয় না, ওটা কপি হয়। তো আমরা এই ছোটখাটো জিনিস বা টাইপ যেগুলো ছোট ওইগুলো পাস করতে পাস বাই ভ্যালু নর্মালি ইউজ করা হয় ম্যাক্সিমাম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে। আর এরকম বড় ডাটা যেটা হয়তো পুরোপুরি কপি করা এত এফিসিয়েন্ট জিনিস না, তো ওইগুলোর ক্ষেত্রে আমরা বলে দেই যে আমার ডাটাটা কোথায় রাখা আছে, ফাংশনটা ওই জায়গায় গিয়ে জিনিসটাকে চেঞ্জ করে দেয়, ঠিক আছে। তো এটা হলো পাস বাই রেফারেন্স। তো আমরা পাস বাই ভ্যালু আর পাস বাই রেফারেন্স পড়লাম কেন, আমরা বুঝবো কেন বললাম। অনেকে হয়তো জানি আমরা এই দুইটা জিনিস, ইজি কনসেপ্ট, একটু রিভাইজ দেওয়া দিলাম। এই জন্য আমি একটু কুইক গেছি এই যে পার্টটুকুতে, কারণ আমরা কমপ্লেক্স পার্টে এন্টার করতেছি সামনে। খুবই মজার পার্ট, খুবই এক্সাইটিং জিনিস হবে, একটু আমরা হোল্ড করি। ওকে, প্রথমত
আমার কিছু জিনিস এজুম করবো আমরা আজকের এই লেকচার পড়ার জন্য। যে আমরা ধরলাম যে এইরকম আমাদের এক একটা মেমোরি হয় স্ট্যাক ওয়াইজ, স্ট্যাকেই থাকে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই, কিন্তু আমরা একটা বাইটকে একটা মেমোরি ধরবো আর কি। তো এটা বলে রাখি, বর্তমানে কিন্তু ওইটা চেঞ্জ হয়ে গেছে, 4 বাইট 32 বিট, মানে 8 বাইট হয়ে গেছে জিনিসটা আর কি, 64 বিট হয়ে গেছে নর্মাল পিসি গুলাতে। সো আমরা 1 বাইটের জন্য বুঝি, লাস্টে আমরা এটাও বলবো যে অ্যাকচুয়ালি যদি এটা 8 বাইট বা 4 বাইটের জন্য হতো, মানে 32 বিট অথবা 64 বিট যে কম্পিউটার গুলো আমরা বর্তমানে ইউজ করি, ওইগুলোর ক্ষেত্রে কি চেঞ্জ হতো এটা বলবো লাস্টে। তো আমরা বুঝার সুবিধার্থে আপাতত ধরি এক একটা মেমোরি 1 বাইট, ঠিক আছে, এটা আমরা ধরে নিলাম আর কি। তো লেটস সে এই একটা নাম্বার আছে এখানে, ধরলাম যে লেটস সে 42। 42টা আমি যদি সেভ করতে চাই, তো আমি এই মেমোরির মধ্যে সেভ করে দিব আর কি, ঠিক আছে। সো এইভাবে আমি মেমোরি জিনিসটাকে এজুম করলাম যে এইভাবে আমার মেমোরি থেকে একটা ডাটাকে এইভাবে সেভ হবে আর কি। ওকে। আহ এইরকম মেমোরি গুলো স্টেক আপ থাকবে। হ্যাঁ, 5 বাই ভ্যালু 5 বাই রেফারেন্স বুঝলাম। আমরা মেমোরির ক্ষেত্রে কিছু এজাম্পশন করলাম যে আমার মেমোরি গুলা 1 বাইটের হবে। নর্মালি এটা রিয়েল কেসে 1 বাইট হয় না, আমরা বলবো রিয়েল কেসে কি হয়। তো এখন আমরা একটা প্রবলেম দেখি। প্রবলেমটা কি, যে লেটস সে আমাদের মেমোরি দুই ধরনের হতে পারে, একটা স্ট্যাক মেমোরি, একটা হিপ মেমোরি, ঠিক আছে। তো স্ট্যাক মেমোরি আর হিপ মেমোরির মধ্যে পার্থক্যটা কি, এটা একটু বুঝি আমরা। সো এখানে আমরা সেম আমাদের যে 42 আছে এটাকে নিয়ে আসি। ধরলাম এই আমার স্টেকের মধ্যে 42 ভ্যালুটা বসাতে পারছি। তখন আমি আমার প্রোগ্রামের মধ্যে 42 রেখেছি, ওইটা কোনো একটা ভেরিয়েবলে অ্যাসাইন করছি, ওই ভেরিয়েবলটা ধরলাম একটা বাইট নিচে জায়গা, এবং ওই বাইটের মধ্যে আমি 42 অ্যাসাইন করছি, মানে ভেরিয়েবলের মধ্যে 42 অ্যাসাইন করছি। যেমন আমি অ্যাকচুয়ালি লিখলে সুবিধা হবে আই গেস। হ্যাঁ, এই কোনো কারণে জুম আউট হয়ে গেছিল। এখন আমরা যেটা করতে চাইতেছিলাম, হ্যাঁ, স্টেক আর হিপ আছে এখানের মধ্যে। এখন আমরা একটা, সাপোজ আমি কোনো একটা এরকম লিখলাম যে ইন্টিজার এ ইজ ইকুয়াল টু 42, ঠিক আছে। 412 লিখে ফেলছি, বললাম 42। হ্যাঁ, ওকে। সো এখানে এই যে ইন্টিজার এ লিখলাম, আবারও এ, ইন্টিজার এ কিন্তু 4 বাইট নেই বা 2 বাইট নেই, ল্যাঙ্গুয়েজ হিসেবে ডিফারেন্ট হতে পারে, আমরা ধরলাম যে 1 বাইটই নিতেছে সে জায়গা মেমোরির মধ্যে। তো যখনই বললাম, সো এটা লেখার সাথে সাথে কম্পিউটার কি করবে, কম্পিউটার হলো গিয়ে সে মেমোরিতে একটা জায়গা নিবে, সে এ কে এ কে অ্যাকচুয়ালি কোন একটা মেমোরিতে জায়গা দিবে, ধরলাম ওই 101 আছে। আর এই 42 যেহেতু তার মধ্যে অ্যাসাইন করছে, সে ওটার মধ্যে ভ্যালু রেখে দিবে 42। ইজি টু আন্ডারস্ট্যান্ড, সিম্পল জিনিস। প্রবলেম কখন হবে? প্রবলেম হবে যদি আমি একটা, লেটস সে আমি কোন একটা স্ট্রিং, স্ট্রিং এর মধ্যে আমি ধরলাম এসটিআর, কোন একটা স্ট্রিং ডিক্লেয়ার করছি, স্ট্রিং এর মধ্যে আমি বব লিখে দিলাম, ঠিক আছে। এই ক্ষেত্রে প্রবলেম হবে, কারণ এটা তো একটা না, তিনটা ক্যারেক্টার। সো আমি তো এইভাবে বলতে পারি না যে এই লেখাটা, মানে এই স্ট্রিংকে আমি 102 দিলাম, 102-এর মধ্যে সে বসতে পারবে না বব, কারণ বব তো একটা জায়গা নেবে না, সে নর্মালি তিনটা জায়গা নেবে। So এই কেসে কি হবে, খুব ইন্টারেস্টিং একটা কেস। সো এই ক্ষেত্রে আমাদের হিপ মেমোরিটা কাজে আসবে। তো স্টেক মেমোরি আর হিপ মেমোরির মধ্যে যদি পার্থক্য একটু বলি সিম্পলি, স্টেক হলো কি ডিফাইন, প্রি ডিফাইন। আমি জানি যে কতটুকু জায়গা নিবে সে, ঠিক আছে, এবং ওইভাবে আমি ইনক্রিমেন্ট করবো। সাপোজ আমার একটা যদি এরে হইতো, সাপোজ কোনো একটা এরে যদি থাকতো, এর মধ্যে ধরলাম আমি 1 2 3 এরকম, হ্যাঁ, কয়েকটা নাম্বার আছে। সো আমি যখন এরে ডিফাইন, এরে এভাবে তো এরে লেখা যায় না যে কোনো ল্যাঙ্গুয়েজে। আমার আগে কি করতে হবে, এর সাইজ ডিফাইন করতে হবে। তো এর সাইজ যখন আমরা ডিফাইন করব, তখন তো আমি অ্যাকচুয়ালি জানি যে সে কতটুকু মেমোরি নেবে। তো আমি ধরলাম এর সাইজ এর ডিফাইন করা 3, তো আমি 103 104 105 নিয়ে রাখলাম, তারপরে এর ইন্ডেক্স হিসাবে আমি ওগুলো নিয়ে রেখে দিলাম। করা যায়, অবশ্যই করা যায়।
কিন্তু সবগুলাতে এরকম না। যেমন এই যে একটা স্ট্রিং যখন রাখবো, আমি তো জানি না স্ট্রিং এর লেন্থ কত হতে পারে। যেমন আমি কারণ বিভিন্ন ল্যাঙ্গুয়েজের মধ্যে কিন্তু স্ট্রিং এর সাইজ, এখন অনেকে বলতে পারে স্ট্রিং অত ডিক্লেয়ার করা লাগে। হ্যাঁ, স্ট্রিং ক্যারেক্টারের এর হিসাবে যদি আমি স্ট্রিং কে চিন্তা করি তাইলে ডিক্লেয়ার করা লাগবে, ঠিক আছে, ভালো কথা। এবং যারা ধরছেন এটা ভালো জিনিস। কিন্তু অনেক ল্যাঙ্গুয়েজে তো করা লাগে না। যেমন আমি C++ এর যদি উদাহরণ নেই, তখন তো আমি স্ট্রিং ডিক্লেয়ার করলেই হয়, আমার সাইজ বলা লাগে না। তো ওইটা কিভাবে করে, ওইটা কম্পিউটার কিভাবে করে, কিভাবে বুঝে সেটা। তো ওইটাতে হিপ মেমোরিটা কাজে লাগে আর কি। তো স্টেক মেমোরি হলো কি, আমি প্রি ডিফাইন জানি কতটুকু সাইজ লাগবে, কতটুকু জায়গা নিব। হিপ মেমোরি যেখানে প্রি ডিফাইন না, সে অ্যাকচুয়ালি জানে না সে কতটুকু জায়গা নেবে, সে নিতে পারবে, প্রবলেম না আর কি। তো ওইটা কিভাবে করা যেতে পারে? তো ওইটা করার ওয়ে হলো গিয়ে, সাপোজ আমি যখন স্ট্রিং ডিক্লেয়ার করছি, সো আমার একটা প্রোগ্রামের কথা যদি আমি চিন্তা করি, তো সে হিপ মেমোরিতে যায়, গিয়ে একটা ইয়ে নিয়ে আসে, তার একটা অ্যাড্রেস নিয়ে আসে। সাপোজ 100, এটার ক্ষেত্রে আমি 104 বলি যেহেতু এটা ডিফারেন্ট মেমোরি পেজ না লাগানোর জন্য। সো সে 104 যে ভ্যালুটা আছে ওটা নিয়ে আসবে, এবং সে ওইটা থেকে তার মেমোরি এলোকেশন শুরু করবে। 104 থেকে মেমোরি এলোকেশনটা শুরু করবে। তো সে 102 এর মধ্যে এনে 104, আমি এটা কপি করি। হ্যাঁ, 102 এর মধ্যে এনে 104 মেমোরি অ্যাড্রেস থাকবে। এটা কিন্তু ভ্যালু, এটা কিন্তু মেমোরি অ্যাড্রেস, এটাকে বলে পয়েন্টার। আমরা পয়েন্টার নিয়ে বুঝবো যে কিভাবে কাজ করতেছে পয়েন্টারটা। সো এখানে সে কিন্তু অ্যাকচুয়ালি একটা পয়েন্টার রাখছে। পয়েন্টার জিনিসটা কি? পয়েন্টার হলো গিয়ে সে আরেকটা অ্যাড্রেস ক্যারি করে আর কি। সে নিজে একটা জায়গা নেয়, অবশ্যই এই যে সে জায়গা নিছে, সে একটা মেমোরির মধ্যেই বসে, কিন্তু সে আরেকটা অ্যাড্রেস ক্যারি করে, সে নিজে কোনো ভ্যালু ক্যারি করে না। আমরা তো খুবই সুন্দরভাবে 101, 102, 103 লিখছি। মেমোরি তো আর এরকম হয় না, মেমোরি এক্স ভ্যালু সহ থাকে, মানে 00, এইচ এরকম কিছু একটা থাকে। সো এটা নর্মালি আমার ভ্যালুর সাথে মিলবে না, আর ওইটার অপারেশনটাও ডিফারেন্ট। বোঝানোর সুবিধার্থে আমি এখানে নাম্বার নিছি। তো অনেকে ডাউট করতে পারেন সে কেমনে বুঝলো যে এটা কি মেমোরি অ্যাড্রেস কিনা। পয়েন্টার মধ্যে বোঝানো যায়, আমরা কোডের মধ্যে দেখবো, বা বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বোঝানোর ওয়ে আছে যে এটা একটা পয়েন্টার। তো পয়েন্টারের কাজ হলো কি, সে অবশ্যই মেমোরি নেবে, কিন্তু তার মধ্যে থাকে আরেকটা অ্যাড্রেস। সে কোনো সময় ভ্যালু ক্যারি করে না, একটা পয়েন্টার কখনো ভ্যালু ক্যারি করে না। পয়েন্টার পয়েন্ট করে, পয়েন্টার শুধু পয়েন্ট করে, কাকে পয়েন্ট করে? কোন একটা অ্যাড্রেসকে। তো আমি হিপ মেমোরির একটা অ্যাড্রেসকে এনে এখানে বসাইলাম 104। তো যখন এই স্ট্রিংটা আমি এখানে রাখবো, তো সে কি করবে? সে 102কেই, স্ট্যাক মেমোরি 102কে ইউজ করবে সেজন্য, পয়েন্ট করার জন্য যে আমার হিপ মেমোরি 104-এ তোমার এই স্ট্রিংটা রাখা আছে আর কি। তো এখানে স্ট্রিংটা কিভাবে রাখবো? আমি একটা আবারও কপি করি। 104-এ বি বসবে, তারপরে 105-এ ও বসবে, তারপরে আমি মনে হয় 0 দিছি সমস্যা, মানে ওকে। আর 105-এ, 107-এ সরি, 105-এর পরে আমি 107 লিখছি কোনো কারণে, এটা 106 হবে। বললাম সিরিয়াল বাই ইয়ে। তো এটাতেও বি বসবে। ওকে। এবং এই যে 107 নম্বর লোকেশনের মধ্যে একটা নাল ভ্যালু থাকে। নাল ভ্যালু বলতে আমি এখানে অ্যাকচুয়ালি নালই লিখে দিতে পারি চাইলে। আহ, এটা অ্যাকচুয়ালি জিরো টাইপ জিনিস থাকে, মানে জিরো দিয়ে মাঝখানে পেট কাটা জিরো আর কি, যেটাকে বলতে পারি। তো আমি এটাকে নাল দিয়ে দিই, ওটাকে অ্যাকচুয়ালি সে নাল হিসাবে নেয়। কারণ ইনিশিয়ালি সব তার জায়গার মধ্যে নালই আছে, এখানেও নাল আছে, এখানেও নাল আছে। নালটা ডিফাইন করা হয় জিরো পেট কাটা জিরো টাইপ জিনিস দিয়ে। তো বেসিক্যালি নালই আর কি। তো এখানেও নাল আছে, সব জায়গায় নাল আছে। তো যখনই আমি এই স্ট্রিংটা অ্যাসাইন করতে গেছি, তখনই সে 102 নম্বরে বলছে যে এটা তো আমি জানি না কত সাইজ হবে, আমি নিতে পারবো না এটা। স্ট্যাক ছেড়ে দিছে এটাকে। তো বলছে আমি পারবো না এটা। তো তখন কম্পিউটার কি করছে, কম্পিউটার হিপ থেকে একটা অ্যাড্রেস নিয়ে আসছে 104, বলছে যে আচ্ছা তোমার রাখা লাগবে না, তুমি জাস্ট এই অ্যাড্রেসটা রাখো। এই অ্যাড্রেসে আমরা রাখতেছি স্ট্রিংটাকে। তো স্ট্রিংটা কি হইতেছে, স্ট্রিংটা তখন এই 104 নম্বর ইয়েতে গেছে, যাওয়ার পরে সে সিরিয়ালি এই ইয়েগুলো রাখতে পারতেছে আর কি, ক্যারেক্টার গুলো একটা একটা করে রাখতে পারতেছে, এখানে ইচ্ছা মতো দেখতে পারতো। তো যখনই কেউ আবার এটা রিড করতে আসবে, কখনই স্ট্রিং রিড করতে আসবে, তো অবশ্যই অ্যাক্সেস করবে স্টেক মেমোরিকে, অ্যাক্সেস করবে 102টাকে অ্যাক্সেস করবে। 102-এ দেখবে ওমা এখানে তো ভ্যালু নেই, এখানে কি রাখা আছে? এখানে অ্যাড্রেস রাখা আছে। কার অ্যাড্রেস? হিপ মেমোরির কোন একটা অ্যাড্রেস রাখা আছে। তো সে চলে যাবে ওই হিপ মেমোরির একটা অ্যাড্রেসের মধ্যে, গিয়ে অ্যাকচুয়ালি কি দেখবে,
গিয়ে দেখবে অ্যাকচুয়ালি যে তার মধ্যে এখান থেকে শুরু হয়েছে, 104 থেকে শুরু হয়েছে, এবং সে এখান থেকে একটা 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 করে নিতে থাকবে কতক্ষণ, যতক্ষণ না সে না পাইতেছে। এটা হলো গিয়ে পয়েন্টার থেকে, হিপ মেমোরি থেকে রিড করার নিয়ম, যে যতক্ষণ না আমি নাল পাইতেছি ততক্ষণ পর্যন্ত আমি এটা রিড করতে থাকবো। ঠিক আছে? তো যতক্ষণ না নাল পাইতেছি আমি এখান থেকে এইটা রিড করবো, বেসিক্যালি আমি বকটা পেয়ে গেলাম, নাল পাইলে তো আমি ছেড়ে দিতেছি। সো হ্যাঁ, তো এইভাবে অ্যাকচুয়ালি হিপ মেমোরিটা কাজ করে, এবং পয়েন্টার এখানে হেল্প করে আমাকে, যে আমি কোনো র্যান্ডম ভ্যালু কিভাবে, ডাইনামিক ভ্যালু গুলা মানে যেগুলো আমি সাইট জানি না, ওইগুলা কিভাবে অ্যাক্সেস মানে রাখতে পারি আমার মেমোরি গুলার মধ্যে আর কি। অস্থির জিনিস। কিন্তু এটা নিয়ে খুবই কেয়ারফুল থাকতে হয়। এখানে একটা এটা বলা উচিত অবশ্যই, কারণ ইন্টারভিউর মধ্যে এরকম জিনিস জিজ্ঞেস করতে পারে। এই ইন্টারভিউতে মেইনলি হয় গিয়ে কি, আমার ইন্টারভিউতে একটা ডেফিনিট আনসার হয়তো কখনোই চায় না, বা হয়তো সঠিক উত্তরও মাঝে মাঝে ইন্টারভিউতে তারা এক্সপেক্ট করে না যে এটা আনসার কি পারবে, কিন্তু ওরা জাস্ট অ্যাপ্রোচটাকে ফলো করে, যে কিভাবে আপনি প্রবলেমটা সলভ করার চেষ্টা করতেছেন। তো ওরাই হেল্প করবে প্রবলেম সলভ করার জন্য। সো এখানে এই জিনিসটা সাপোজ আমি ধরলাম, এইটা বোঝানোর পর আপনার কাছে একটা কোয়েশ্চেন আসতে পারে, খুবই সুন্দর কোয়েশ্চেন, যে এখানে মেমোরিতে এইভাবে রাখা হলে অসুবিধা কি হতে পারে, বা এইটা কোনো প্রবলেম আছে কিনা, বা এখানে কোনো এক্সট্রা সিকিউরিটি নেওয়া লাগে কিনা। অবশ্যই নেওয়া লাগে। যেমন আমি ধরলাম এই 104, 105, 106, 107, এই চারটা জিনিস আমার হলো গিয়ে মেমোরির মধ্যে রাখা আছে। আর ধরলাম এই যে 108 আছে, যেটা এটা মেমোরি স্থান। আবার নাম্বার গুলো কিন্তু এরকম থাকে না, আমি বুঝানোর অসুবিধার জন্য। তো এখানে ধরলাম একটা পাসওয়ার্ড রাখা আছে। ঠিক আছে? তো যখনই সে হিপ মেমোরি এখান থেকে পয়েন্টার দিয়ে এটা রিড করে, তো সামহাও ধরলাম আমার কোন একটা প্রোগ্রামের মধ্যে সমস্যা হয়েছে, বা আমার প্রোগ্রামটাকে কেউ একজন চেঞ্জ করে ফেলতেছে, যার মাধ্যমে পয়েন্টারের মান ইনক্রিমেন্ট করতে পারে, মানে পয়েন্টারে যেটা রাখা আছে, পয়েন্টারের মান, মান বলতে অ্যাড্রেসটা, অ্যাড্রেসে যেটা রাখা আছে, সো ওইটা ইনক্রিমেন্ট করতে পারে। তখন সে কি করবে, সে কিন্তু এইটাতে অ্যাক্সেস, পরেরটাতে অ্যাক্সেস করে ফেলতে পারে আর কি। এইভাবে সে কিন্তু চাইতে চাইতে এই 108 নম্বর যেটা আছে, মানে যে হিপ মেমোরির 108 নম্বর ইন্ডেক্সে যা আছে, সে ওইটাকে অ্যাক্সেস করে ফেলতে পারবে কিভাবে, পয়েন্টার যদি সে কোনোভাবে ইনক্রিমেন্ট করতে পারে আর কি। তো এটা প্রবলেম, এটা হলো গিয়ে প্রবলেম। সেকেন্ড প্রবলেম যেটা, যে আমার হতে পারে আমার 102 নম্বরে কেউ একজন লেখার চেষ্টা করতেছে হিপ মেমোরি, আমার কোনো একটা প্রোগ্রাম, আর একটা প্রোগ্রাম 104 নম্বরে লেখার চেষ্টা চেষ্টা করতেছে এট এ টাইম, কোনো ভুল করার কারণে এট এ টাইম লেখার চেষ্টা করতেছে। তো ওভাররাইট হবে, দুইটা কোনোটাই কাজ করবে না, ব্রেক ডাউন করবে আর কি। এটা একটা প্রবলেম হতে পারে। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রবলেম, যে আমরা যখনই এরকম কাজ করি, এরকম কাজ কাজ আমাদের অ্যাকচুয়ালি করতে হয় না, মানে আনলেস আপনি খুব ডিপ লেভেলের কোনো প্রজেক্টে কাজ করতেছেন যেটা অস্থির আপনার জন্য, এইরকম কাজ নর্মালি আমাদের করতে হয় না, কারণ এইরকম টুল অলরেডি বানানো হয়ে গেছে। বিভিন্ন প্রোগ্রামিং যেগুলো সাপোর্ট করে, আমার করতে হয় না, এগুলো ল্যাঙ্গুয়েজ গুলো সাপোর্ট করে, আমার করতে হয় না। তো এই ক্ষেত্রে বেঁচে যাই আমরা। কিন্তু এই যে ইয়েটা ইউজ করলো, সে যে মেমোরিটা ইউজ করলো, হিপ মেমোরি, যখনই তার কাজ শেষ হয়ে যাবে, মানে এই প্রোগ্রাম যেটার মধ্যে আমি স্ট্রিং ইউজ করছি, এটা যখন আমি এই প্রোগ্রাম এক্সিকিউশন বন্ধ হবে, এটাকে তার ফ্রি করতে হবে আর কি। এলোকেশন যে করছে মেমোরি, এটাকে তার ফ্রি আপ করতে হবে। ফ্রি আপ না করলে আমার হিপ এক সময় ওভারফ্লো করবে। তো আমার অ্যাকচুয়ালি তখন হয়তো ওভারফ্লো করাও কিন্তু এটা সিকিউরিটি রিস্ক আর কি। ওভারফ্লো করলে বিভিন্ন জন এসে যা তাই ডাটা নিতে পারবে আমার হিপ মেমোরি থেকে। So, এইসব জিনিস জানা উচিত। কারণ আমরা যখনই একটা এই স্টেক হিপ পয়েন্টার নিয়ে কথা বলবো, তখনই কিন্তু কথা বাড়তে থাকে। ইন্টারভিউর মধ্যে আমরা যখন কিছু কিছু বলতে যাই, তখন কিন্তু ব্যাক এন্ড ফোর্থ হয়, নট লাইক আপনাকে জাস্ট বলতেই দিবে বলতেই দিবে, এটা করতে দিবে না। তো হ্যাঁ, এখানে এই কয়েকটা সমস্যা হতে পারে, সিকিউরিটি সমস্যা হতে পারে, মেমোরি লিক যেটাকে বলে, মেমোরি লিক বলতে আপনি ইউজ করছেন, ক্লিয়ার করেন নাই, ওটা মেমোরি লিক বলে। মেমোরি লিক হতে পারে। তো তারপরে ওভারল্যাপিং হতে পারে। তো ওই জিনিসপাতিতে একটু কেয়ারফুল থাকতে হবে। আমি অ্যাড্রেস অ্যাসাইন, যদি এটা আমারই করতে হয়, মানে আমি সাপোজ আমি এই পয়েন্টারটা কোন মেমোরি জায়গায় রাখবে ওইটাই যদি আমি করতেছি, তাহলে আমার ভালো একটা অ্যালগোরিদম ইউজ করতে হবে, যেটা দিয়ে আমি ঠিক করবো যে কে কতটুকু জায়গা নেবে। কারণ একটা স্ট্রিংকে আমি দিলাম, সে কতটা হিপ স্টেক নিবে আমি জানি না, এগুলো আমি একটা স্টেক বলতেছি, কতটা হিপ স্টেক নিবে আমি জানি না। এবং সাথেই আমি আরেকটা প্রোগ্রাম চালাই দিলাম, সে আমার, আমি সাপোজ এটা 104 নম্বরকে দিছি, ওইটা 106 থেকে ধরবে, আমি তো এজুম করে নিছি যে একটাই হিপ স্টেক নিবে সে। নাল তো একটা থাকতে হবে, সব দুইটা। তো এই ক্ষেত্রে কিন্তু প্রবলেম হবে, আমার এজাম্পশন দিলে হবে না। ওকে। সো আমার ভালোভাবে অ্যালগরিদম ঠিক করতে হবে অ্যাসাইন করার জন্য, যে কোথায় কে অ্যাসাইন হবে। ওকে। তো আমরা বুঝলাম যে এইভাবে আমরা মেমোরি এলোকেশন করতে পারি। এখন আমরা তো বলছিলাম যে এর ক্ষেত্রে আমরা কি করতে পারতেছিলাম, যে এর 1 2 3 হলে আমরা এর 104 নম্বরে রাখতে পারি, 105 নম্বরে রাখতে পারি, 107 নম্বরে রাখতে পারি, এবার সিকুয়েন্সিয়াল, কারণ এটা প্রিডিফাইন, আমার সাইজ আগে বলে দিতে হয়।
ম্যাক্সিমাম ল্যাঙ্গুয়েজ, পাইথনে বলতে হয় না মেবি, হ্যাঁ, কিন্তু ম্যাক্সিমাম ল্যাঙ্গুয়েজে বলতে হয় আর কি। তো হ্যাঁ, কিন্তু সাপোজ আরেকটা সমস্যা বলি। সাপোজ আমার একটা ইমেজে, যেমন আমি এখানে বলতেছিলাম আমার পাস বাই রেফারেন্সের যে উদাহরণটা দিচ্ছিলাম এটার মধ্যে, সাপোজ আমি এখন ইমেজ রাখতে চাই। হুম মানে আমি, তো ইমেজটাকে আমি এটা ভাবে একটা ইমেজ তো নর্মালি অনেকগুলো নাম্বারের সমন্বয় তৈরি হয়। আমরা যদি যদি বলি যে কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট, আমরা এটা বোঝার কথা। তো এটাকে আমরা এক ধরনের এরে অফ এরে বা এরে অফ স্ট্রিং হিসেবে চিন্তা করতে পারি আর কি, অনেকগুলা ইমেজকে। তো কথা হলো ওইটা কিভাবে রাখবো? কারণ ওইটা সিকুয়েন্সিয়াল না, কারণ এরে মানলাম ডিফাইন, কিন্তু এর ভিতরে যে এলিমেন্ট গুলো আছে ওগুলো তো ডিফাইন। ওই মেমোরিটা কিভাবে যাবে? খুবই ইন্টারেস্টিং টুইস্ট এখানে। মানে আমরা এরে রাখতে পারতেছি, কিন্তু এরে অফ এরে, যেটা স্ট্রিং হতে পারে বা নাম্বার হতে পারে, ওইটা কিভাবে রাখবো? মজার জিনিস। তো এই ক্ষেত্রে আমরা বুঝি, আমরা পয়েন্টার তো এতক্ষণ দেখতেছি যে ওইটা অ্যাকচুয়ালি কি কাকে পয়েন্ট করতেছে, একটা এড্রেসকে, এড্রেসকে পয়েন্ট করতেছে আর কি, যে অমুক এড্রেসে যাও। পয়েন্টার অনুযায়ী এড্রেসে পয়েন্ট করতেছে, কিন্তু পয়েন্টার সবসময় পয়েন্টার এড্রেসকে যে পয়েন্ট করবে এমন না। পয়েন্টার কিন্তু চাইলে পয়েন্টারকে এড্রেস পয়েন্ট করতে পারে, ওই পয়েন্টার আরেকটা পয়েন্টারকে পয়েন্ট করতে পারে, এবং ওই পয়েন্টার আগের পয়েন্টারকে পয়েন্ট করতে পারে। পয়েন্টিং পয়েন্ট চলতেছে আর কি। খুবই ইন্টারেস্টিং জিনিসটা। এবং এইটাই আমার আগে এই প্রবলেমটা সলভ করবো। প্রবলেমটা বুঝি, আমরা প্রবলেমে কি বললাম, যে আমার অনেকগুলা হয়তো ইমেজের এরে আছে, মানে যেটাকে আমি এরে অফ স্ট্রিং বা এরে অফ এরে বলতে পারি, ডিপেন্ড করে আমি কিভাবে ইমেজকে স্টোর করতেছি। ওইটা রাখার জন্য আমরা কি ইউজ করব? তো তখন তো বললাম যে আমার হয়তো স্টেকে তো হবেই না, কারণ আমি জানি না যে প্রত্যেকটা এলিমেন্ট কত বড়। আর এটা হিপো হিপো কিভাবে ইউজ করবো, কারণ ডাইরেক্ট একটা পয়েন্টার রাখলে হইতেছে না আমার, কারণ এখানে তো অনেক কিছু থাকতে পারে, মানে অনেকগুলো ইমেজ থাকতে পারে। কোনটা কোন সাইজের হবে ওইগুলা কিভাবে ডিফাইন করবো? তো ওই ক্ষেত্রে আমরা এই যে কনসেপ্টটা, যে আমরা পয়েন্টার দিয়ে কিন্তু পয়েন্টারকেও পয়েন্ট করতে পারি, এটা ইউজ করতে পারি। এবং এখানেই আমাদের আসবে লিঙ্ক লিস্ট। পয়েন্টার টু পয়েন্টার মানে লিঙ্ক লিস্ট, অস্থির একটা জিনিস। দেখবো আমরা কিভাবে লিঙ্ক লিস্ট কাজ করে। ওকে, সো আমরা লিঙ্ক লিস্ট বোঝার জন্য এখানে আসি। তো লিঙ্ক লিস্টের ক্ষেত্রে আমি যদি আবার কিছু টেক্সট নিয়ে আসি, আমার দুইটা জিনিস লাগে, একটা হলো গিয়ে ডাটা, আর আরেকটা হলো গিয়ে নেক্সট। তো ডাটা হলো গিয়ে যে কোনো ধরনের, মানে এই দুটোকে আমি মেমোরি চিন্তা করতেছি, দুইটাই মেমোরি। তো ডাটা হলো গিয়ে যে কোনো ধরনের আমার সে ভ্যালু রাখতে পারে, কোনো একটা নাম্বার। আর নেক্সট হলো গিয়ে একটা পয়েন্টার, সে হলো গিয়ে কোনো কিছুকে পয়েন্ট করে আর কি। ঠিক আছে। তো আমি ধরি এখানে আমরা বুঝবো যে ওই যে আমরা যে উদাহরণ দিচ্ছিলাম যে আমরা ইমেজ রাখবো, তো ধরলাম আমার ইমেজ গুলা এরকম, যে একটা, এবং ওইগুলা অলরেডি হিপের মধ্যে স্টোর হয়ে গেছে। তো একটা ইমেজ ধরলাম আমি দুইটা দুইটা বাইট সাইজ নিছে আর কি। ঠিক আছে, 101 এবং 102, এই দুই বাইট সাইজ নিছে একটা ইমেজ। আরেকটা ইমেজ আমি ধরলাম গিয়ে, কালারটা চেঞ্জ করে ফেলি বুঝতে সুবিধা হবে। উম, আরেকটা ইমেজ হলাম এই 103 আর 104, এই দুইটা নিয়ে এখানে আরেকটা ইমেজ আছে, মানে তাদের ডাটাগুলো আছে। তো এখানে একটা ডাটা আছে, এখানে একটা ডাটা আছে। আর আরেকটাকে ধরলাম আমি হলো গিয়ে এখানে লাস্টেরটাতে দিয়ে নিই, সবুজ নেই, আর সবুজ বাংলাদেশ। ওকে, তো এইগুলাতে জায়গায় ইমেজ আছে। এখন আমি কথা হলো এইগুলা আমার স্টেকের মধ্যে, স্টেক মেমোরিতে কিভাবে রাখবো যাতে ইজিলি এগুলাকে আমি অ্যাক্সেস করতে পারি। ঠিক আছে, বুঝি। খুবই খুবই মজার হবে জিনিসটা কিন্তু। তো আমরা এখানে দেখতেছি আমাদের কি লাগে, একটা লিঙ্ক লিস্ট তৈরি করার জন্য আমাদের একটা ডাটা লাগে এবং একটা পয়েন্টার লাগে। ঠিক আছে, তো পয়েন্টার তো কি করে আমরা জানি অলরেডি। সো এই প্রথমটাতে কি ডাটা থাকবে ওটা লগে কথা। প্রথমটাতে, আর একটা জিনিস এখানে জুম করলে আমি, যেহেতু এখানে অনেকগুলা ঘর কম আছে, একটু কম করে নিয়ে কাজ করতেছি, তো ধরলাম প্রত্যেকটার পরেই কিন্তু একটা ইয়ে আছে আর কি, মানে আমার নাল ভ্যালু আছে, তো এটা থেমে যাবে আর কি, ইটারেট করবে না। যেমন এখানে একটা নাল ভ্যালু আছে, এখানে একটা নাল ভ্যালু আছে, বাকি প্রত্যেকটার নিচে নাল ভ্যালু আছে আর কি, এটার নিচে একটা নাল ভ্যালু আছে, কারণ নাল না পাইলে কিন্তু হিপের মধ্যে ইটারেশন আটকায় না আর কি। তো আমি ধরলাম এগুলোর পরে একটা একটা নাল আছে, এজুম করে নিলাম, যাতে কেউ কনফিউজ না হয়, মা এখানে তো থামে না, সে তো যাওয়ার কথা, কারণ আমি তো আগে বলছি যে এটা থামে কোন সময়, থামে যদি সে নাল পায় যায় তখন থেমে যায়। তো আমরা ধরলাম যে এখানে নাল আছে। ঠিক আছে, প্রত্যেকটা পরে। ঠিক আছে। তো আমার ডাটা আর পয়েন্টার দিয়ে আমি যে লিঙ্ক লিস্ট বানাবো, এটা লিঙ্ক লিস্টের একটা সিঙ্গেল ইউনিট, এটা লিঙ্ক লিস্টের একটা সিঙ্গেল ইউনিট, ডাটা এবং নেক্সট। তো প্রথমটাতে আমরা কি রাখবো দেখি। ধরলাম এই দুই জায়গার মধ্যে
105 অবশ্যই আমার এটা তো বললাম, এটার জন্য দুইটা আমার জায়গা লাগতেছে, 105 আর 107 ধরলাম নিয়ে নিছি আমি এটার জন্য। তো 105-এর মধ্যে আমি রাখলাম, ধরলাম যে আমি টেক্সট রাখবো একটা, 105-এর মধ্যে আমি রাখবো 101 কে, ঠিক আছে। আর নেক্সটের মধ্যে আমি রাখবো হলো গিয়ে 108 কে। বুঝিয়ে দিচ্ছি কেন 108। অনেকেই বলতে পারো, 108 কোথা থেকে আসলো, বলতেছে পুরোটা বোঝা যাবে, একবার আমার কমপ্লিট করতে দেন তাহলে পুরোটাই বোঝা যাবে, ইজিলি বোঝা যাবে, কোনো প্রবলেম হওয়ার কথা না বুঝতে। তো তারপরে আমি ধরলাম যে 108-এর মধ্যে আমি রাখবো হলো গিয়ে, আমি অ্যাকচুয়ালি রেখে ফেলি তারপরে বুঝাই, তাহলে একবারে ভয় চলে যাবে। 103। আর এর নেক্সটের মধ্যে রাখবো হলো গিয়ে 110 না, আচ্ছা, আমার আরেকটা লাগতো যেহেতু আমি জোর করে বানাই ফেলি আরেকটাকে। তো ধরলাম এটা এখানে আছে এবং এটা 111। যে তোমার তিনটা ইমেজ তো, এই কালার গুলো আমি ইমেজ হিসেবে চিন্তা করতেছি, তো আমার তিনটাই লাগবে অ্যাকচুয়ালি। ওকে, আরো একটা লাগবে। ওকে, দুইটা আছে, দুইটা 112 নম্বরে আছে, হিপ থেকে বের হয়ে গেছে, ওভারফ্লোস, আসলে ওভারফ্লো করবে না। আচ্ছা, তো হ্যাঁ, 108 এটা, এই দুইটা জিনিস 101 আর 108, এরা হলো গিয়ে, আমি এবার পেনটা নেই, এই দুইটা হলো কি আমার প্রথম লিঙ্ক লিস্ট, ফার্স্ট লিঙ্ক লিস্ট, ঠিক আছে। এই দুইটা হলো কি আমার প্রথম লিঙ্ক লিস্ট, এটা হবে কি আমার সেকেন্ড লিঙ্ক লিস্টের সেকেন্ড এলিমেন্টটা, আর এটা হবে কি আমার লিঙ্ক লিস্টের থার্ড এলিমেন্টটা, ঠিক আছে। এটা আমরা বুঝি, এটা হলো গিয়ে প্রথমটা, এটা হলো গিয়ে সেকেন্ডটা, আর এটা হলো গিয়ে থার্ডটা। আচ্ছা, এখন এটাতে অনেকে হয়তো বুঝে দেখতেছেন অলরেডি যে আমি কি বোঝানোর চেষ্টা করতেছি, তারপরে আমরা শেষ করি, ঠিক আছে। এটা 111, বুঝাবো কেন 111 দিছি। আর এটাতে হবে কি অ্যাকচুয়ালি 110। হ্যাঁ, আর এটাতে হবে না। তো এখন বুঝি কিভাবে কাজ করবে। আমার স্টেকের মধ্যে, স্টেক মেমোরিতে আমরা একটাই জিনিস তো আছে, ইমেজ লিস্ট নামে একটা জিনিস আছে ধরলাম, ওইটা একটাই মেমোরি, এবং ওইটার মধ্যে ধরলাম যে আমার ইমেজ লিস্ট নামের একটাই মেমোরি আছে, ওইটার মধ্যে একটা পয়েন্টার রাখা, ওই পয়েন্টারের ভ্যালু অ্যাকচুয়ালি হলো গিয়ে 105। আমার 105 হলো গিয়ে ইয়ের ভ্যালুটা, মানে হিপ মেমোরির কোন একটা অ্যাড্রেস আছে, ঠিক আছে। একটা পয়েন্টার রাখা আছে, ওইটাতে একটা অ্যাড্রেস রাখা আছে, ওইটা হলো আমার ইয়েটা, মানে হিপ মেমোরি 105 নম্বরটা রাখা আছে। তো কেউ যখন ইমেজ লিস্টটাকে অ্যাক্সেস করতে চেষ্টা করে, ইমেজ লিস্টে হলো গিয়ে আমার এরে অফ এরে বা এরে অফ ইমেজ, যেটাকে আমরা এরে অফ এরেও বলতে পারি, এরে অফ স্ট্রিং বলতে পারি, যা ইচ্ছা বলতে, সমস্যা নেই। তো এটা একাধিক মেমোরি লাগতে পারে আর কি। ওকে, সো দেখি আমরা এটা কিভাবে কাজ করতেছে। আমি যদি আহ, ইয়ে নেই, হ্যাঁ, তো প্রথমে 105 যেহেতু সে পাইতেছে, সে যাবে কোথায়, 105 নম্বর মেমোরিতে যাবে, গিয়ে কি দেখবে, গিয়ে দেখবে 101। তো 101 এসে যাবে, গিয়ে সে প্রথম ইমেজটা পেয়ে যাবে, এবং ওটা ইটারেট করবে যতক্ষণ না সে নাল পাইতেছে আর কি, ঠিক আছে। ইটারেট করবে যতক্ষণ না নাল পাইতেছে, সে প্রথম ইমেজ পেয়ে গেছে, পরের ইমেজ কোথা থেকে পাবে সে। তো এটা বলছিলাম গিয়ে কি, এটা অ্যাকচুয়ালি সে একটা পয়েন্টার, মানে আমার একটা লিঙ্ক লিস্ট, একটা ডাটা ইউজ করে, যেটা অ্যাকচুয়ালি প্রথমটা ডাটা দিয়ে অ্যাকচুয়ালি সে প্রথম ইমেজটা পাইছে। আর পরেরটা হলো গিয়ে একটা পয়েন্টার, তো এর মানে লাগে এটা একটা কি অ্যাড্রেস, এটা কি একটা অ্যাড্রেস, পয়েন্টারে শুধুমাত্র অ্যাড্রেস থাকে আর কিছু না। তো এটাতে বলা হয়েছে 108, এর মানে কি, 108 মানে কি, ইমেজ না অ্যাড্রেস, এটা হলো গিয়ে নেক্সট ইমেজ কোথায় আছে। নেক্সট ইমেজ, প্রথম ইমেজ আমি পেয়ে গেছি 101-এ পেয়েছি, ঠিক আছে। এখন আমার নেক্সট ইমেজ দরকার, তো ওইটা 108-এ আছে, তো 108-এ আসবে সে, এসে দেখবে যে এখানে তো ডাটা থাকে ভ্যালু, মানে সে 103-এ যাবে, সে ওই 103-এ গিয়ে অ্যাকচুয়ালি বুঝে যাবে যে এই সেকেন্ড ইমেজ, এটা সে ইটারেট করবে যতক্ষণ না নাল পাইছে, তো সেকেন্ড ইমেজও পেয়ে গেল। তারপরে সে দেখবে যে পয়েন্টারটা, মানে যেটা তোমাদের অ্যাড্রেস রাখা আছে, তো এরপরেটাতে বলা আছে 111, মানে 111 তো হলো গিয়ে পরের ইমেজটা রাখা আছে। তো 111-তে যাবে, গিয়ে দেখবে ডাটা মানে 110, মানে 110-এ গিয়ে ইমেজ পাইতে পারে, সে 110-এ গিয়ে ইমেজটা পাইলো, 3 নম্বরটা পাইলো।
এবং তার পয়েন্টারের মধ্যে নাল দেওয়া আমার আমার লিস্ট শেষ হয়ে গেছে। লিস্টে আর কিছু নাই, থাকলে নেক্সটের মধ্যে কিছু একটা থাকতো। ঠিক আছে। তো এটাই অস্থির একটা জিনিস। হিপকে কেমন সুন্দরভাবে ইউজ করা হইতেছে, যে আমি ডাইনামিক ভাবে ভ্যালু নিতে পারতেছি, করতে পারতেছি। আমার স্টেক মধ্যে একটা জিনিস রাখছি, এবং ওইটা দিয়ে আমি পুরো একটা লিস্ট বানায় ফেলতেছি, যেটা যে কোনো জায়গায় বসতে পারে হিপের মধ্যে। অবশ্যই জায়গা থাকলে যে কোনো জায়গায় বসতে পারবে, এবং বড় বড় লিস্ট এখানে অ্যাক্সেস হয়ে যাবে। যখন আমি লিস্ট অ্যাক্সেস করে ফেলছি, কাজ শেষ, এটা ক্লিয়ার করে দিব, আমার মেমোরি ক্লিন হয়ে যাবে, তখন আর কেউ এসে এটাকে ইউজ করতে পারবে। কত সুন্দর একটা আর্কিটেকচার! যেই বানাইছে, অস্থির জিনিস বানাইছে। আচ্ছা, তো আশা করি বুঝাইতে পারছি যে আমাদের লিঙ্ক লিস্টটা কিভাবে কাজ করে আর কি। এটার জন্যই আমরা অ্যাকচুয়ালি পাস বাই ভ্যালু, পাস বাই রেফারেন্স থেকে, তারপরে পয়েন্টার, তারপরে মেমোরি, তারপরে হিপ স্ট্যাক থেকে এখানে আসছি, যাতে আমরা এক্স্যাক্টলি বুঝি যে লিঙ্ক লিস্ট কিভাবে কাজ করে। লিঙ্ক লিস্ট এভাবে কাজ করে। আমার মনে হয় না কোনো জায়গায় কোনো রিসোর্স এরকম পাবেন যেখানে এত ডিটেইল ভাবে লিঙ্ক লিস্টটা বোঝানো হইতেছে আর কি। আচ্ছা, এটা হলো গিয়ে আমরা মোটামুটি থিওরি বুঝছি খুবই শর্ট পিরিয়ডে, আমার টাইম লিমিট আছে, ওইটার ভিতরে শেষ করতে হবে। আচ্ছা, তো লিঙ্ক লিস্টের একটা আইডিয়া পাইলাম। এখন একটু ভিজুয়ালাইজেশনের জন্য আমি একটা এই টুল ওপেন করে রাখছি। এটা হলো গিয়ে এন্টো, মানে আমি লিঙ্ক দিব, লিঙ্ক লিস্ট ভিজুয়ালাইজেশন। ঠিক আছে। তো আমি এখানে লিঙ্ক লিস্টের মধ্যে এই যে যেটা বললাম, আমরা একটা শুরু হতে পারে, একটা ডাটা থাকে এবং একটা পয়েন্টার থাকে। ঠিক আছে। তো আমি এড করতে পারি। তো আমি সাপোজ তার তার নামে একটু বড় ভ্যালু নেই, যে 42, 42 ভ্যালুটা এড করবো। তো এটা এড দিলে এটা এই যে পরেরটাতে গিয়ে এড হয়ে যেতে সুন্দরভাবে। ঠিক আছে। তারপরে আমি চাইলে লেটস সে 50 এড করতে পারি, 50টাও এড হয়ে যাবে। তারপরে আমি চাইলে অ্যাকচুয়ালি 55 এড করতে চাইলাম, এড হয়ে যেতেছে। তারপরে সেট মানে হলো কি কোনো পার্টিকুলার ইন্ডেক্স ধরলাম আমার, এটা জিরো ইন্ডেক্স কাজ করে, সরি, জিরো ইন্ডেক্সে কাজ করবে, কিন্তু এখানে অ্যাকচুয়ালি ভিজুয়ালাইজারের মধ্যে এটা 1 2 কাজ করতে। তো এটা সেকেন্ড এলিমেন্ট যেটা 42 আছে, ওইটাকে আমি সাপোজ সেকেন্ড এলিমেন্ট যেটা 42 আছে ওইটাকে আমি 40 করার চেষ্টা করবো আর কি। তো হোল ইয়ে করে দিব। এটা এখান থেকে শুরু হবে, এখানে যাবে গিয়ে এটার ভ্যালুটাকে, আচ্ছা সরি, আচ্ছা ভুল বলছি আমি, এটা অ্যাকচুয়ালি জিরো ইন্ডেক্সেই কাজ করতেছে। তো টু বলতে অ্যাকচুয়ালি এটা বোঝায় 0 1 2, সো এটার ভ্যালুটাকে যে চেঞ্জ করছে আর কি। ইনসার্ট মানে হলো গিয়ে সে মাঝখানে ঢুকিয়ে দিতে পারবে। তো আমি বললাম যে ওয়ানতম এইটা, মানে এটার পরে সে অ্যাকচুয়ালি 5কে ঢুকিয়ে দিবে আর কি। তো অ্যাকচুয়ালি এইটা থেকে যাবে এইটাতে। ওকে। তো এই ভিজুয়ালাইজারের মধ্যে একটু সমস্যা আছে, এখানে তারা জিরো ইন্ডেক্স কাজ করছে, এখানে আবার ওরা নর্মাল ইন্ডেক্স কাজ করছে, মানে এটাকে তারা ওয়ান ধরছে নাকি। আচ্ছা, না না না, ঠিকই ঠিকই আছে। ওয়ান বলতে বুঝাইতেছে যে 1তম ইন্ডেক্সে ঢুকাবে। কত ঢুকাবে? 5কে। এর মানে হলো কি, এখন যদি আমি আহ, এটা টু দেই, মানে 2তম ইন্ডেক্সে এখন কি আছে? 0 1 2, 42 আছে। তো 42-এর জায়গায় এখন আমি যদি 8 দেই, তাহলে সে ওইটাকে নিয়ে ঢুকাই দিবে। 42-এর জায়গায় সে 8কে নিয়ে ঢুকাই দিবে। অস্থির। রিমুভও করা যায়, যে কোনোটা আমি রিমুভ করতে পারি। তো আমি ইন্ডেক্সে বলতে হবে কত তুমি ইন্ডেক্স রিমুভ করতে চাই। So, let's say আমি 0 1 2 3, 42কে রিমুভ করতে চাই। রিমুভ। তো এখান থেকে এখানে যাবে সে, এখান থেকে এখানে যাবে সে, এখান থেকে এখানে যাবে, উড়ায় ফেলবে। উড়ায় জাস্ট এই 8-এর নেক্সটটাকে সেটার সাথে কানেক্ট করে দিচ্ছে। সিম্পল। 8-এর নেক্সটটাকে 40-এর সাথে কানেক্ট করে দিচ্ছে আর কি। সেভাবে কাজ করে। ওইটাই আমি বলতে চাইছিলাম। ওইটা তো প্রথম, যেমন এখানে যদি আমি 8 দিই, 8 মানে আমার কি দেখি আমরা, 6 8 দিই, তাহলে সে এখান থেকে শুরু করবে নেক্সট। নেক্সট এলিমেন্টে গেল, হয় তারপরে আবার নেক্সট, তারপরে এটা থেকে পয়েন্টার করে এটাতে গেল, তারপরে এটা থেকে পয়েন্টার এটাতে গেল, তারপরে এটাতে, তারপরে যখন দেখবে নাল মানে এটা লাস্টটা, তখন সে নতুনটা দিয়ে দিবে আর কি। তখন সে নতুনটা দিয়ে দিবে আর কি। তো রিমুভ করার সময় কি হয়, সে যখন সাপোজ এখান থেকে যদি রিমুভ দিই, এই যে নেক্সট যেটা দেখা গেছে ওটা বাদ চলে যায়, এইটার নেক্সটকে আমি 40 বানাই দিই, 5-এর নেক্সটকে আমি 40 বানাই দিই। পয়েন্ট রাইট, তো পয়েন্ট তো করতেছে, তো এটা করে দিতে পারবো আর কি। তো লিঙ্ক লিস্টটা এইভাবে কাজ করে। অস্থির জিনিসটা। ওকে। আরেকটা কিছু জিনিস বলে রাখি, ইন্টারভিউ ক্ষেত্রে কাজে লাগবে, যে আমার এরে আর লিঙ্ক লিস্টের মধ্যে পার্থক্যটা কি থাকলো। আমরা এর জায়গায় লিঙ্ক লিস্টটাকে, মানে এটা তো লাগে লিঙ্ক লিস্টের আর্কিটেকচার বলতে গেলে, বা লিঙ্ক লিস্টের এই, আর হ্যাঁ আর্কিটেকচারটা, ইউজ কেসটা কি হবে, মানে আমি কি লিঙ্ক লিস্টে এক্সিস্ট করে। তখন আপনাদের নর্মাল কাজে লিঙ্ক লিস্ট এত বেশি, মানে আমি ওই যে লেসেস স্ট্যাক অথবা কিউ এইগুলো বানাইতে, মানে আমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জিনিসপাতি বানাইতে লিঙ্ক লিস্ট লাগে। আমাদের নর্মাল কেস বলতে, সাপোজ আমি কোনো কাজ প্রোগ্রামিং করতেছি, তো প্রোগ্রামিং এ করার ক্ষেত্রে লিঙ্ক লিস্ট কেন আমি ইউজ করব, যেখানে আমার ইয়ে আছে, এরে আছে আর কি। তো ওই ক্ষেত্রে হতে পারে যে একটা আনসার হতে পারে এরকম, প্রথমত ডাইনামিক এলোকেশন একটা জিনিস, ওটা করার জন্য হতে পারে যে আমার এলোকেশন কতটুকু বড় হবে লিঙ্ক লিস্ট আমার আগে থেকে বলা লাগে না, একটা ফার্স্ট জিনিস।
সেকেন্ড জিনিস যেটা হতে পারে যে আমার বিভিন্ন অপারেশন অফ ওয়ানে করা যায়। তো এখানে আপনি ইন্টারনেট দেখলে সবাই বলে দিতেছে যে লিঙ্ক লিস্টে অফ ওয়ানে করা যায়, সব সময় না কিন্তু। মানে আমার যদি বলা হয়, যেমন এখানে আমাকে যদি বলা হয় যে 8-এর পরে আমাকে 3 অ্যাড করতে হবে, তো 8 তো একটা ভ্যালু, আমি কি জানি লিঙ্ক লিস্টের কোথায় 8 আছে? না। তো এটা কিন্তু আমি অফ ওয়ানে করতে পারবো না, আমার কিন্তু ইটারেট করতে হবে। তো এটা অ্যাকচুয়ালি এর থেকে কোনো সুবিধা দেয় না। আমার যদি বলে হেডের মধ্যে কোনো একটা এড করতে, অথবা টেইলের মধ্যে একদম লাস্টেও যদি কোনো কিছু একটা এড করতে বলে, এবং ধরলাম আমি টেইলের আমি পয়েন্টার ধরে রাখছি, ওই সব ক্ষেত্রে আমি অফ ওয়ানে করতে পারবো লিঙ্ক লিস্টে, যেহেতু আমি জানি যে লাস্টেরটা কোনটা না লাস্টে, ওটা আমি জানি, ওটা আমি ইটারেট করতে হবে না। কিন্তু নর্মালি এরের অনেক উদাহরণ দেখছি আমি, যেটার মধ্যে বলা আছে যে এরের মাঝখানে কোনো একটা জিনিস ইনসার্ট করতে হলে আমার অফ ওয়ান কমপ্লেক্সিটি লাগে, অফ এন কমপ্লেক্সিটি লাগে ওর্স কেসে। লিঙ্ক লিস্টে যেটা অফ ওয়ানে হওয়া পসিবল, অ্যাকচুয়ালি না। অ্যাকচুয়ালি অফ ওয়ানে হওয়া পসিবল না, মানে এটা অফ ওয়ানে হতে হলে আমার এক্সাক্ট ওই পয়েন্টটা জানা থাকতো। ওই পয়েন্টটা জানা থাকলে তো এর ক্ষেত্রে আমি করতে পারবো। ঠিক আছে, মানে এর ক্ষেত্রে চেঞ্জ করতে পারবো না, আমার শিফট করতে হবে, জিনিসগুলোকে শিফট করে তারপরে ঢুকিতে হবে। কিন্তু এই ক্ষেত্রে লিঙ্ক লিস্টের ক্ষেত্রে আমি যদি পয়েন্টারটা জানি, তাইলে আমি কিন্তু অফ ওয়ানে করতে পারবো, ঠিক আছে কথা। কিন্তু কথা হলো নর্মালি তো আমরা পয়েন্টার জানি না, আমাদের নর্মাল ইউজ কেসের মধ্যে আমরা পয়েন্টার জানি না। আমরা কি পয়েন্টার বাই করতে পারবো? পারবো, পারবো, নর্মালি পারবো। সো এটা মাথায় রাখি যেন আমরা, যে যদি আমাকে একটা ফাংশন দিয়ে বলে যে এখানে একটা ভ্যালু দেওয়া হবে, ওটা ভিতরে ঢুকাও, মাঝখানে মিডিল অফ দা লিঙ্ক লিস্ট ঢুকাও, এটার কমপ্লেক্সিটি কত হবে, ওটা কিন্তু অফ এনই থাকবে। আমাকে যদি একদম পয়েন্টার বলে দিয়ে দেয়, যে বা আমারই কোড লিখতেছে আমি, তখন আমি পয়েন্টার জানি, তো বা আমার কোনো ফাংশনের মধ্যে পয়েন্টার বলে দিয়ে দেয়, তাইলে আমি অফ ওয়ানে করতে পারবো, নাইলে কিন্তু এটা অফ এনই থাকে। এটা ক্লিয়ার হয়ে যাবে। তো দুইটা সুবিধা, একটা ডাইনামিক এলোকেশন, একটা হলো বিভিন্ন অপারেশন অফ ওয়ানে করা যায়, বিভিন্ন অপারেশন বেসড অন আমার কি কি ডাটা অ্যাভেলেবল আছে আর কি। ওকে। সো আমরা লিঙ্ক লিস্টের একটু ভিজুয়ালাইজেশন দেখলাম, আর্কিটেকচার দেখলাম, এবং কি কি সুবিধা দেয় এর থেকে ওইটা একটু বুঝলাম। এখন আমরা একটা কোড লিখি। ওকে, কোড রেডি রাখছি যাতে টাইম বাঁচানো যায় অবশ্যই। তো প্রথমত আমরা এখানে দেখি, আমরা শুরু থেকে শুরু করি যে ইনিট কোড, একটা ইনিট কোড কিচ্ছু না, কিন্তু সবাই সবকিছু বুঝতে চায়, তো আমি বলে দিই এটা কি। এটা যারা প্রোগ্রামিং করি আমরা, কম্পিটিটিভ প্রোগ্রামিং, বুঝার কথা যে ফাইল থেকে ইনপুট নেয় আর একটাতে আউটপুট দিয়ে দেয়। আর সাবলাইম প্রোগ্রামিং এর জন্য অস্থির একটা এডিটর, কম্পিটিটিভ প্রোগ্রামিং এর জন্য, নট লাইক রিয়েল কেস। হ্যাঁ, তো এটা অ্যাকচুয়ালি ওই জিনিসটাই করে, ইনপুট নেয় এই এই ফাইল থেকে, ইনপুট টেক্সট থেকে, আর আউটপুট দিয়ে এটা এটার মধ্যে আর কি, আর কিছু করে না। তো আমরা ইনিট টেক্সটে আপাতত ইগনোর করতে পারি, এটা আমার এখানে লাগতেছে না আর কি। তো আমি লিঙ্ক লিস্ট দিয়ে লিস্ট বলছি, এটা তো এই লিঙ্ক লিস্ট কি, আমরা নর্মালি ইন্টিজার দিয়ে কিছু একটা লিখি, বা এরে দিয়ে কিছু স্ট্রিং, ক্যারেক্টার, ফ্লোট, ওগুলো দিয়ে লিখি। লিঙ্ক লিস্ট কি? তো অবশ্যই আমি লিঙ্ক লিস্ট ডিক্লেয়ার করে রাখছি। তো এটা আমি এখানে ক্লাস হিসেবে ডিক্লেয়ার করছি। তো আপনারা অনেক উদাহরণ দেখবেন যেটার মধ্যে ফাংশন দিয়ে কাজ করে ফেলছে, যেটা পসিবল, অবশ্যই ফাংশন দিয়ে কাজ করে ফেলা পসিবল। আমি কেন ফাংশন দিয়ে করি না, কারণ আহ, যেহেতু ইন্টারভিউর জন্য পড়তেছেন, বেস্ট প্র্যাকটিস গুলো দরকার। তো আমরা নর্মালি ফাংশন দিয়ে করলে কি হয়, আমার এনক্যাপসুলেশন পসিবল না, মানে আমার এক জায়গায় আমি একটা ইউজ করছি, আরেক জায়গায় দেখা যাবে আমার আবার আরেকটা ফাংশন ক্রিয়েট করা লাগতেছে আর কি। ঠিক আছে, যেখানে আমি ক্লাস যদি ইউজ করে ফেলি, তাহলে আমি জাস্ট এটারই ডিফারেন্ট ডিফারেন্ট ইনস্ট্যান্স তৈরি করতে পারবো, যেটা আমি বিভিন্ন জায়গায় ইউজ করতে পারবো। এটা হলো কি আমার সুবিধা ক্লাসে করার। আমি এই পুরো জিনিসটাই শুধু ফাংশন দিয়ে করে ফেলতে পারতাম, ওইটা না করে আমরা ক্লাস ইউজ করছি, সি প্লাস প্লাস এর ক্লাস ইউজ করছি। আহ তো হ্যাঁ, এইটা রিজন হলো কি ক্লাস ইউজ করার আর কি, যাতে এনক্যাপসুলেশনটা বজায় থাকে, মানে আমি যাতে এই জিনিসটাই যাতে বারবার বিভিন্ন জায়গায় না হয়, এক জায়গা থেকে যারা সবকিছু যাতে ইউজ করতে পারে আর কি, রিজন ক্লাস ইউজ করা। আচ্ছা, আমরা উদাহরণের জন্য সি প্লাস প্লাস আছি। কারণ আমি এটাও ইউজ করি যে আমাদের বাংলাদেশের যারা আছে, তারা এই ভিডিওটা তো বাংলাদেশি মানুষজন দেখবেন, তো এক্ষেত্রে দেখা যায় যে ইন্টারভিউর ক্ষেত্রে বা আমাদের জব ডিসক্রিপশনে সি প্লাস প্লাস যারা হায়ারিং কম্পারেটিভলি কম বাংলাদেশের মধ্যে। তো ওই ক্ষেত্রে ধরা যায় যে গো বর্তমানে ভালো চলতেছে, বা পাইথন অনেকে হায়ার করে, অথবা জাভাস্ক্রিপ্টের মধ্যে হায়ার করে। সো কোনো কোনো কোম্পানি কিন্তু আবার ডিমান্ড করে যে তাদের ইন্টারভিউ কোশ্চেনটা ওই ল্যাঙ্গুয়েজে যাতে সলভ হয়। কেউ টাইপস্ক্রিপ্ট প্রিফার করে, টাইপ জাভাস্ক্রিপ্ট, কেউ হয়তো পাইথন, অথবা বর্তমানে গো চলতেছে। কিন্তু কখনোই আমি সি প্লাস প্লাস ইয়ে করি নাই, মানে ওই রকম সি প্লাস প্লাস হায়ারিং যেহেতু কম, ওই হিসাবে এই ক্রাইটেরিয়া ওইটার মধ্যে পড়ে না। কিন্তু মেজরিটি কোম্পানি, মেজরিটি ইন্টারভিউর মধ্যে কেয়ার করে না যে কোন ল্যাঙ্গুয়েজে করতেছেন। তো ওই ক্ষেত্রে আপনি সি প্লাস প্লাস দিয়ে করতে পারেন, কিন্তু কিছু কিছু কোম্পানি কিন্তু আবার করে। সো যে জিনিসটাই আমরা শিখতেছি, আমরা একটা ল্যাঙ্গুয়েজের মধ্যে ওই বিভিন্ন ল্যাঙ্গুয়েজে শিফট করলে ওটা প্রবলেম না হয় না আর কি। হওয়ার কথা না, কারো ওই হওয়ার কথা না। So আমরা এই
বেস্ট যারা কম্পিটিটিভ প্রোগ্রামিং করছে আমরা সি প্লাস প্লাস সাথে সবচেয়ে বেশি ফ্যামিলিয়ার, এই জন্য এটা দিয়ে শুরু করলাম। ওকে, সেই ক্লাস এখানে ডিক্লেয়ার করছে, মানে পাবলিক কিটা অ্যাক্সেস সবকিছু যেটা বললাম সবাই যাতে এখান থেকে ইউজ করতে পারে, যদি আমার খুব সিক্রেট কিছু থাকতো আমি প্রাইভেটে রাখতাম। সো এই নোড এস্ট্রিক হেড দ্বারা বুঝায় অ্যাকচুয়ালি একটা পয়েন্টার, এটা দ্বারা বোঝায় একটা পয়েন্টার, এবং লিঙ্ক লিস্ট যখন ইনিশিয়ালাইজড হবে কনস্ট্রাক্টর যেটাকে বলে, তখন আমি এই পয়েন্টারটাকে নাল করে দিব, মানে শুরুতে তো অবশ্যই সে কাউকে পয়েন্ট করতেছে না, সিম্পল। ওকে, তারপর কয়েকটা ফাংশন লিখে রাখছি, এই ফাংশনগুলো যখন আমি ইউজ করতেছি তখন দেখ। আপাতত আমাদের কনস্ট্রাক্টরটা বুঝলাম, এই ফাংশনগুলো তো আমরা যখন যখন ইউজ করি এগুলো মিনিমাইজ করে রাখি। ওকে, হ্যাঁ, তো ফাংশনগুলো মিনিমাইজ করে রাখলাম। তো আমি লিস্ট লিস্ট বলতে আমি প্রথমে যখন যাবে সে অ্যাকচুয়ালি এইটা একটা একটা পয়েন্টার তৈরি করবে, পয়েন্টারটা নাল করে দিবে, আর কিছু করবে না আর কি, ঠিক আছে, ওটি করবে। আচ্ছা, এখানে একটা জিনিস আছে যে নোড স্টার দিচ্ছে নর্মালি পয়েন্টারটা, এটা হলো টাইপ আর কি, এখানে টাইপ বলা লাগে, মানে ইন্টিজার স্টার দিয়ে হেড বলতে বোঝা যেত যে এই পয়েন্টটাকে একটা ইন্টিজার পয়েন্ট করে আর কি, ইন্টিজারটাকে পয়েন্ট করে। কিন্তু আমি এখানে নোড স্টার দিচ্ছি, নোড স্টার বলতে কি বোঝায়? তো আমি এই যে এখানে স্ট্রাকচার একটা ডিক্লেয়ার করে রাখছি, তো একটা নোডের মধ্যে একটা ইন্টিজার ডাটা থাকবে আর একটা পয়েন্টার থাকবে। তো যখনই কেউ নোড কল দিবে, ইনিশিয়ালাইজ করবে, তখন তাকে একটা ভ্যালু দিতে হবে, এটা হলো কি কনস্ট্রাক্টর আর কি, ডাটার মধ্যে ভ্যালু বসবে এবং নেক্সটটা তার নাল হয়ে যাবে যখন সে এটা কল দিবে আর কি। তো আলটিমেটলি কিন্তু আমি এটা কল দিইনি, এটা এখানে কিন্তু এটা ইনিশিয়ালাইজ মানে কনস্ট্রাক্টর কল হয় না আর কি, এটা জাস্ট হলো গিয়ে এই নোড টাইপের, মানে আমি বলতেছি যে এই পয়েন্টটা হলো গিয়ে নোড টাইপের আর কি, ওইটা বুঝাইতেছি, এখানে অ্যাকচুয়ালি টাইপ বসে। তো আমি বুঝাইতেছি যে নোড টাইপের একটা পয়েন্টার হলো গিয়ে হেড, ঠিক আছে। হ্যাঁ, তো এবং ওইটাকে আমি যখন ইনিশিয়ালাইজ হবে নাল করে দিব আর কি। মানে প্রথমত প্রথম যে নোডটা আমার ওটা খালি, ওটা কিচ্ছু নেই, না কোনো ডাটা না কিচ্ছু, এটা কিন্তু কনস্ট্রাক্ট হয় নাই এখন। এরপরে আমি কি করছি, এরপর আমি এই লিস্ট ডট ইনসার্ট টেইল দিয়ে ওয়ান দিচ্ছি। এখন দেখি ইনসার্ট টেইলের মধ্যে কি আছে, ইনসার্ট এর টেইল, এখানে একটা ভ্যালু আসছে ওয়ান যেটা পাঠাইছি। তো এখানেও আমি একটা নোডের একটা পয়েন্টার বানাইছি, ওই পয়েন্টারের মধ্যে আমি নিউ নোড, এখানে হলো গিয়ে নতুন একটা ক্রিয়েট হবে, একটা নোড ক্রিয়েট হবে, ওই নিউ নোডটার মধ্যে এই ভ্যালু যাবে, মানে ওয়ান যাবে, ওয়ানটা হলো গিয়ে ডাটাটা, আর তার নেক্সট পয়েন্টারটা, নেক্সট পয়েন্টার এই যে আমি কিন্তু এটা বলছি যে এটাও একটা নোডেরই পয়েন্টার, ওইটাকে আমি নাল করে দিতেছি, ঠিক আছে। তো এইটা কনস্ট্রাক্ট হবে, কনস্ট্রাক্ট হয়ে ওইটা এই এন এর মধ্যে এন তো একটা কি নোডের পয়েন্টারই, ওটার মধ্যে save হইতেছে। তো আমি দেখতেছি যে আমার হেড কি খালি কিনা, যদি হেড খালি হয় মানে এটা শুরুরটা, তো তখন আমি হেডের মধ্যে আমি এই এনটা সেট করে দিতেছি, হেডের মধ্যে আমি এই যে নোডটা নতুন ক্রিয়েট হইলো ওটা সেট করে দিতেছি, আর কিছু না। যে নোড নতুন ক্রিয়েট হয়েছে ওটা সেট করে দিতেছি, করে আমার কাজ শেষ, কারণ এটা তো শুরুরটাই, এই জন্য এটা কাজ শেষ। যদি এটা শুরুরটা না হইতো তাইলে আমি কি করতাম, তাহলে আমি একটা টেম্পোরারি এরকম পয়েন্টার নিতাম এবং দেখতে থাকতাম যতক্ষণ না আমি নালে গেছি, মানে একদম লাস্টে পর্যন্ত যতক্ষণ না গেছি ততক্ষণ যাইতে থাকতাম। যখন এই নালে পৌঁছে যাইতাম, যাইতে থাকতাম বলতে এই যে আমি বারবার এটাকে নেক্সট নেক্সট করে করে যাইতেছি আর কি। টেম এইরকম চিহ্ন টান দিয়ে এই যে গ্রেটার দেন সাইন দিয়ে নেক্সট দেওয়া মানে হলো গিয়ে এই, এটা বুঝায় যে পরবর্তী যে আমার নোডটা আছে ওইটা পয়েন্ট করে। তো ওইটা আমি এখানে অ্যাসাইন করে দিতেছি, মানে হলো গিয়ে পরবর্তী নোডের মধ্যে চলে গেছে আর কি, ঠিক আছে। তো যাইতে থাকবো যতক্ষণ না নাল পাইতেছি, যখনই নাল পাবো এর মানে আমি লাস্টে পৌঁছে গেছি, তখন আমি আমার যে লাস্টেরটা আছে ওইটা নেক্সট কে বলবো যে আমার নতুন যে নোটটা ক্রিয়েট হয়েছে, নতুন যে নোটটা ক্রিয়েট হয়েছে ওইটা বানায় তো আর কি, ঠিক আছে। তো এইভাবে নতুন কানেক্ট হলো, একদম পিছনে গিয়ে কানেক্ট হলো। আর যদি এটা প্রথমটা হইতে থাকে তাহলে তো আমি বললাম যে প্রথমটা হলে আমি জাস্ট সেট করবো হেডের মধ্যে এটা, তারপর বের হয়ে যাবে, আর কিছু করার নেই, ঠিক আছে। তো ইনসার্টের টেল বুঝলাম কি করে। তারপর আরেকটা ইনসার্টের টেল করছি, তো আমরা অলরেডি প্রথমত একটাকে আমরা হেডের মধ্যে রাখছি, আমি যদি একটু ভিজুয়ালাইজ করে দেখাই। হ্যাঁ, আমি প্রথমত একটা এক আসছে এবং ওটা ঢুকছে, এবং ওইটা অ্যাকচুয়ালি প্রথমত কাউকে পয়েন্ট করে না, খালি আছে, নেক্সটটা নাল আছে আর কি। তো এখন যদি আমি যাই, আবার আসছে দুই নিয়ে, দুই নিয়ে আমি নতুন একটা ইয়ে তৈরি করছি, নোট তৈরি করছি যেটার মধ্যে ভ্যালু দিছি দুই, আর তার নেক্সট কে রাখছি নালের মধ্যে, এবং হ্যাঁ করলাম। তারপরে আমি দেখতেছি এটা তো হেড, মানে আমার হেড তো আর খালি না, হেডটা তো কিছু আছে আছে, তো আমি এখানে আসবো, টেম্পোরারি একটা বানাবো যেটা হেডকে পয়েন্ট করবে, মানে এটাকে পয়েন্ট করবে। আহ তারপরে আমি বলবো যে যতক্ষণ না তুমি নাল পাইতেছো যাইতে থাকো আর কি। তো সে অ্যাকচুয়ালি প্রথমেই নাল পেয়ে যাবে, কারণ তার তো এখানে নালই কোনো কিছু কানেকশন নাই আর কি। তো ঠিক করবে আমার কারেন্ট যেটা আছে, মানে এই প্রথমটার নেক্সট কে সে অ্যাকচুয়ালি ওই আমি যেটা নতুন তৈরি করলাম ওইটার সাথে কানেক্ট করবে, সেই যে লিঙ্ক লিস্ট সুন্দর। ওকে, তারপরে আমাদের আমি সার্চ করতেছি
যে তিন ভ্যালুটা আছে কিনা আর কি। তো সার্চটা দেখি আমরা কিভাবে করতেছি। ইজি, আমরা একটা কি দিছি, কি দিয়ে সার্চ করতেছি আর কি। তো আবারও আমি একটা টেম্পোরারি নোড তৈরি করছি, ওইটার মধ্যে হেড অ্যাসাইন করছি এবং বলতেছি এটা যতক্ষণ নাল হইতেছে না ততক্ষণ তুমি যাইতে থাকো। মানে যতক্ষণ না ডাটাটা, আমার এই যে নোডের ডাটাটা যতক্ষণ না কি এর সমান হইতেছে ততক্ষণ তুমি যাইতে থাকো আর কি। তো যদি পাওয়া যায় তাহলে তো ভালো, আমি রিটার্ন ট্রু করে দিব। আর যদি পাওয়া, মানে এই লুপটা শেষে যখন আমি পাই নাই আর কি, মানে আমার একদম নেক্সট যাইতে যাইতে নেক্সটই নাল হয়ে গেছে আর কি, ঠিক আছে, তখন আমি বলবো যে পাওয়া যায়নি। সিমিলারলি আমি আরেকটা সার্চ করছি, তো সার্চটাও বুঝলাম আর কি, ঠিক আছে। তো সার্চ আর ইনসার্ট তো বুঝলাম, আমি আরো কিছু ফাংশন এক্সপ্লেন করি, এখানে আরো কিছু ফাংশন আছে। এটা তো লোকের ডিসপ্লে, এটা কিছু না, এটা জাস্ট পুরো ইয়েটাকে প্রিন্ট করে আর কি। এই যে একদম হেড থেকে শুরু করে যতক্ষণ না আমি নাল পাইতেছি ততক্ষণ চাইতে থাকে, নেক্সট নেক্সট করে করে। নেক্সট যখন লাস্টেরটা তো নালই হবে, যেমন আমার এই যে তৈরি হইলো যেটা, এই যে তৈরি হইলো লাস্টের তো নালই, তো ওইখানে গিয়ে থেমে যাবে, থেমে গেলে প্রিন্ট করে দেবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে ডিলিট নোটটা দেখি। ডিলিট নোটটার মধ্যে কি হয়, কোনো একটা ভ্যালুকে আমি ডিলিট করতে বলতেছি। তো আমি দেখবো হেড নাল কিনা, হেড নাল হলে তো মানে আমার লিস্ট এক্সিস্ট করে না, তো আমি রিটার্ন করে ফেলবো। হেড যদি নাল না হয় তো হেড এর ডাটা দেখবো যে ভ্যালু কিনা, যদি হয় তাইলে তো আমি হেডটাকেই ডিলিট করবো এবং হেডের নেক্সটটাকে আমি টেম্পোরারিলি আমি কি করতেছি, একটা টু ডিলিটের মধ্যে হেড রাখছি, হেড রে হেডের নেক্সট সেট করে দিছি। মানে এটা যেটা করছি আর কি সুন্দর, যে আমার হেডটাকে ডিলিট করতে কেউ যদি বলে, তো আমি হেডটাকে আমি একটা টেম্পোরারি ভ্যালুয়েবলে রাখছি এবং এইটার যে হেডটাকে অ্যাসাইন করছি এটার মধ্যে, মানে এই যে এই কোডটা যদি দেখি, হেড ইকুয়াল এটা হলো গিয়ে ইন্টিজার এ ইজ ইকুয়াল টু ইন্টিজার বি করে দেওয়া আর কি। মানে এই জায়গার মধ্যে এটা উঠে এসে বসে গেছে আর কি, ঠিক আছে। তো অনেকে বলতে পারি তাহলে তো মেমোরির সমস্যা হয়ে গেল, না মেমোরির সমস্যা হবে না, কারণ আমি এই যে অ্যাকচুয়ালি ডিলিট করতেছি, আমি যে টেম্পোরারিলি জিনিসটা রাখছি ওইটা অ্যাকচুয়ালি ডিলিট করে দিতেছি। তো বেসিক্যালি আমার হেডটা তা নেক্সটটাতে চলে গেছে, কিন্তু আমার যেটা আমি কারে আগের হেড যেগুলো যেটা ছিল, যেটা আমি এখানে রেখে আসছিলাম ওইটা ডিলিট করে দিতেছি, তো মেমোরি ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তারপরে আমি কি করতেছি, একটা টেম্পোরারি জিনিস নিছি, নেক্সট ডাটা। আচ্ছা, যদি হেড না হয়, এটা তো হলো হেড হওয়ার কেস। হেড যদি না হয় তাহলে আমি চাইতেছি যে যখনই পাবো ভ্যালুটা, তখনই ওই ভ্যালুটাকে আমি টেম্প ইজ ইকুয়াল টু টেম্প ডট নেক্সট যাইতে থাকবো যতক্ষণ না পাইতেছি। যদি আমি দেখি যে এটা লাস্টেরটা, তো বলবো যে এটা পাই নাই আমি ভ্যালুটা, কারণ আমি যাইতে যাইতে নেক্সট যাইতেছে, মানে কি ভ্যালু পাইলেই এটা থামবে, নাই তো যাইতে থাকবে একদম লাস্ট পর্যন্ত পৌঁছে গেছে, মানে পাই নাই আর কি। আর রিটার্ন হয়ে যাবো, মানে পাই নাই। যদি পাইতাম তাইলে আমি ওই যে সেম ওয়েতে টেম্পোরারি ভাবে রাখবো ওইটাকে, ওইটারে পরেরটাতে সেট করে দিব এবং ওইটা ডিলিট করে দিব। এটা হলো কি ডিলিটের কাজটা করে। তো ডিলিট বুঝলাম, ইনসার্টেড টেল বুঝলাম, ইনসার্টেড হেডটা একদম শুরুরটা, যেটা অ্যাকচুয়ালি কি করে, একটা নতুন নোড তৈরি করে ওইটা নেক্সটটাকে সেট করে হেড, এবং মানে এটা হলো গিয়ে কেউ যদি আর কি একদম শুরুতে আরেকটা এড করতে চায়, বললাম জিরো এড করতে চাইতেছে, তো ওইটা তো আমি নিলাম, ওইটার নেক্সট কে আমি হেড সেট করে দিলাম, তাহলে আমার লিঙ্ক লিস্টের আগে একটা এড হয়ে গেল, মানে নতুন হেড হয়ে গেল। এটা বুঝে আর কি জিনিসটা। আচ্ছা, একটু সিম্পল। লিঙ্ক লিস্টের মোটামুটি সব অপারেশন আমরা দেখে বললাম, মানে ইনসার্ট করা, ডিলিট করা, সার্চ করা, সবকিছু দেখলাম। পয়েন্টার কিভাবে কাজ করে এটাও বুঝলাম, আমরা আর্কিটেকচারও বুঝলাম, ভিজুয়ালাইজেশনও দেখলাম। আশা করি বোঝা গেছে যে লিঙ্ক লিস্ট কিভাবে কাজ করে, লিঙ্ক লিস্ট কি এবং কিভাবে ইন্টারভিউতে এগুলো আসতে পারে আর কি। লিঙ্ক লিস্ট থেকে নর্মালি ইন্টারভিউতে আসলে ওই কনসেপচুয়াল কোয়েশ্চেন গুলো আসবে, আর ইমপ্লিমেন্ট করতে দিলে নর্মালি হয়তো মার্ক শর্ট বা কুইক শর্ট করতে দিবে আর কি। লিঙ্ক লিস্টকে কিভাবে শর্ট করে, বা মিডিলে কোনো একটা পয়েন্ট দিয়ে বলবে এটা বাইর করে দাও, অথবা বলবে যে লাস্টে কি আছে এটা বাইর করে দাও, অথবা শুরুতে কি আছে এটা বাইর করে দাও। তো আমরা একটা প্র্যাকটিক্যাল সামনে করবো, যে দেখবো যে কিভাবে শর্টিং করলে আর কি, বা শর্টিং করা যায় কিভাবে জিনিসপত্র পাওয়া যায় আর কি, ওটা দেখবো আর কি। ঠিক আছে, থ্যাংক ইউ।